আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। তো তাপের ঘটনা, তাপ দেওয়া হলে যে কোনো পদার্থের, যেমন পদার্থের প্রসারণ একটা ঘটে, পদার্থের একটা কি ঘটে, প্রসারণ হয়। ঠিক আছে, তাপ দিলে, যদি তাপ দেওয়া হয় তাহলে যে কোনো পদার্থের একটা প্রসারণ ঘটে। তো এই প্রসারণ মূলত তিন রকমের হতে পারে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, অর্থাৎ তার প্রথমে যে একটা দৈর্ঘ্য হয়তো ছিল, প্রথমে দৈর্ঘ্য ছিল হয়তো 1 সেন্টিমিটার বলে, তারপর সেই একটা রড তার দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, তাকে তাপ দেওয়া হয়েছে, তারপরে তার দৈর্ঘ্য হয়তো বেড়ে হয়েছে 1.01 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য তো বেড়েছে, 0.01 সেন্টিমিটার বেড়েছে। তাহলে এটা হচ্ছে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্যর দিক থেকে দৈর্ঘ্যটা বাড়তে পারে। আর কি হতে পারে, ক্ষেত্রফলের প্রসারণ হতে পারে, ক্ষেত্রফলের প্রসারণ হতে পারে। মানে ক্ষেত্রফল, কোনো একটা পাত হয়তো আছে, যে কোনো একটা পাত হয়তো 4 সেন্টিমিটার স্কোয়ারের একটা পাত, তাকে তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার ফলে এই পাতের ক্ষেত্রফল কিছুটা হয়তো বেড়ে গেল, মানে 4.01 সেন্টিমিটার স্কোয়ার হলো হয়তো আয়তন, এই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হলো কতটা, 0.01 সেন্টিমিটার স্কোয়ার। তারপর থেকে তাপ দেওয়া হলে তার প্রসারণ কি প্রসারণ হতে পারে, 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আর কি হতে পারে, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ হতে পারে। আয়তন প্রসারণ মানে যে কোনো একটা পদার্থে যে প্রথমে যে আয়তন, ধরো 5 সেন্টিমিটার কিউবের একটা বস্তু আছে, তাকে তাপ দেওয়া হলো তার আয়তনটা বেড়ে হয়তো 5.001 সেন্টিমিটার কিউব হয়ে গেল। ঠিক আছে, আয়তন বাড়লো। এই তিনটে জিনিস হতে পারে পদার্থের প্রসারণ। তাহলে 3 রকমের মূলত, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আর একটা হচ্ছে আয়তনের প্রসারণ হতে পারে। আচ্ছা, এবার একটা জিনিস দেখতে হবে এখানে আবার, দৈর্ঘ্য প্রসারণ কঠিন, তরল আর গ্যাসীয়, এই 3 ধরনের পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ মূলত যেটা হবে, দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থের ক্ষেত্রেই হয়ে থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণটাও কঠিন পদার্থের ক্ষেত্রেই হয়, আর আয়তন প্রসারণ এটাও কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রেই হয়। ঠিক আছে, তো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ সবগুলোই কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু সবগুলোই হবে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কি পাওয়া যাবে, তরল পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণটা পাওয়া যাবে তরল পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, তো তরল পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ বলে কিছু হবে না, তরল পদার্থের ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ ক্ষেত্রেও তরল পদার্থের ক্ষেত্রে কিছু হবে না। আর একটা জিনিস আছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনটা দেখতে পাওয়া যাবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও শুধুমাত্র আয়তন প্রসারণটাই দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে থেকে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণগুলোর মধ্যে থেকে তাহলে আমরা কি বুঝতে পারছি যে কঠিন, তরল আর গ্যাসীয় এই 3টে পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ হয়ে থাকে। আর যদি কঠিন পদার্থ হয় তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ হতে পারে আর ক্ষেত্রফল প্রসারণ হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বেশ, পজ করো, নোট করো না। আচ্ছা, এরপর আমরা এই প্রসারণগুলো প্রত্যেকটা জিনিসকে একটা করে আমরা দেখে নেব। তো প্রথমে আছি আমরা দৈর্ঘ্য প্রসারণ বলতে জিনিসটা কীরকম, মানে কীভাবে আমরা একে বুঝবো, ক্যালকুলেশন করবো জিনিসটা। দেখো, দৈর্ঘ্য প্রসারণ, ধরো একটা কঠিন ধাতব রড নেওয়া হয়েছে, কঠিন একটা ধাতব দণ্ড, কঠিন একটা ধাতব দণ্ড, যে দণ্ডটার দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য ধরো L1, শুধুমাত্র এর দৈর্ঘ্যই আছে, আয়তনও নেই, ক্ষেত্রফলও নেই, আবার ক্ষেত্রফল বলেও কিছু নেই, শুধুমাত্র ধরো এর দৈর্ঘ্য ধরে নিয়েছে যে শুধুমাত্র এর দৈর্ঘ্যটাই আছে, মানে দৈর্ঘ্যটাই এতটাই দীর্ঘ যে তার অন্যগুলো আর কি ক্ষেত্রফল বা আয়তন এগুলো সে তুলনায় নগণ্য বলেই আমরা মানে ওইগুলোকে আমরা ধরছি যে নেই, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। ধরো কোন একটা কঠিন ধাতব দণ্ড যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে, ধরো প্রাথমিক দৈর্ঘ্য নিয়েছি L1, যখন L1 না হয়েছে এই দণ্ডের দৈর্ঘ্যটা, সেই মুহূর্তে যে উষ্ণতা ছিল, প্রাথমিক উষ্ণতা,
সেই মুহূর্তে যে উষ্ণতা ছিল সেই উষ্ণতাটা ধরলাম আমি T1, ঠিক আছে। এবার কি করা হয়েছে, এই রডটাকে উত্তপ্ত করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে। তাপ দেওয়া হলে কি হবে, এই রডটা উত্তপ্ত হবে, তো গরম হবে। গরম হলে কি হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে। ধরে তারপরে উষ্ণতা বৃদ্ধি করা হলো, যে উষ্ণতা বৃদ্ধি করে চূড়ান্ত উষ্ণতাতে নিয়ে আসা হলো ধরো T2 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, পরে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। তাহলে এর দৈর্ঘ্যটা নিশ্চয়ই বেড়ে যাবে। চূড়ান্ত দৈর্ঘ্য তখন হলো ধরো L2, প্রথমে ছিল L1, প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, তারপরে এর উষ্ণতা বৃদ্ধির ফলে তার দৈর্ঘ্য হয়েছে L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো সেটাকে দেখো এবার। দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, এরপরে দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, উষ্ণতার বৃদ্ধি কতটা হয়েছে দেখো, উষ্ণতার বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এতটা। এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা, মানে এখন এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা L2 মাইনাস L1, এই জিনিসটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাকে দেখতে হবে। এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা দেখো, প্রাথমিক যে দৈর্ঘ্য তার সঙ্গে কিন্তু সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। এর মানেটা কি বোঝাচ্ছে, এর মানে বোঝাচ্ছে যদি আমরা একটা ছোট রড নিয়ে এক্সপেরিমেন্টটা করি আর একটা বড় রড নিয়ে যদি এক্সপেরিমেন্ট করি, তাহলে দেখা যাবে যে ছোট রড আছে তার যে দৈর্ঘ্য বৃদ্ধি, মানে সমান পরিমাণ উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি দুটোর ক্ষেত্রে, তাহলে দেখা যাবে এর দৈর্ঘ্য বৃদ্ধি যতটা হবে তার থেকে এই যে বড় যে দৈর্ঘ্যটা নেওয়া হয়েছে, প্রাথমিক দৈর্ঘ্যটা যার বেশি, তার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা বেশি হবে। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা নেওয়া হয় ছোট দৈর্ঘ্যটা, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ধরো এইটুকু, এতটা আমি ধরছি, এতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। কিন্তু এই যে বড় রডটা নিয়েছি, তারও যদি সমান পরিমাণ উষ্ণতা আমি বৃদ্ধি করে থাকি, তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি দেখা যাবে হয়তো এতটা হয়েছে, ঠিক আছে। এটা বোঝার জন্য আমি অনেকটা বড় করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এতটা বড় হয় না। তো যাই হোক, দৈর্ঘ্য বৃদ্ধি, ছোট রড নিলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কম, পরিমাণটা কতটুকু, পরিমাণটা এটা, আর এই রডের ক্ষেত্রে পরিমাণটা এটা, তাহলে বেশি হচ্ছে। তাই প্রাথমিক দৈর্ঘ্যটার সঙ্গে কিন্তু এই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা নির্ভর করছে। প্রাথমিক দৈর্ঘ্য যদি আমি বড় নিয়ে থাকি, তাহলে তার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আর প্রাথমিক দৈর্ঘ্যটা যদি আমি ছোট নিয়ে থাকি, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু খুবই কম। অর্থাৎ এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, সেটা নির্ভর করছে কিসের উপর, প্রাথমিক দৈর্ঘ্যের উপর। যদি উষ্ণতার পরিবর্তনটা একই থাকে, একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, এখানেও যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে এখানেও ঠিক একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন যদি স্থির থাকে, এখানে যদি উষ্ণতার পরিবর্তন স্থির থাকে, সেই ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আরো একটা জিনিস দেখো, এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তনের সঙ্গেও সমানুপাতিক। তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে রডটা যত আমি উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা বেশি করবো, যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে রডটা যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ওই রডটার উষ্ণতা বৃদ্ধি যদি আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তাহলে সেই রডটার দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। তো এটাই বোঝাচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা যত বেশি হবে, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা তত বেশি হবে। তার মানে এটা সম্পর্কটা কেমন হলো, সমানুপাতিক, ঠিক আছে। তাহলে কি কি জিনিসের সঙ্গে সমানুপাতিক পাচ্ছে দেখো, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক পাচ্ছে, আবার এই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক পাচ্ছে যদি দণ্ডের দৈর্ঘ্য স্থির থাকে, দৈর্ঘ্য যদি স্থির থাকে, ঠিক আছে, তাহলে আমরা এই দুটো সমানুপাতিক বলতে পারি। আচ্ছা, এই দুটো যদি সমানুপাতিক হয়, এই দুটো যদি আমরা একত্রিত করি, দুটো যদি ভ্যারিয়েবল হয়, তাহলে আমরা ইকুয়েশনটা আবার কীভাবে লিখতে পারবো, সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখব L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1, সমানুপাতিক নিয়ম। যদি উভয়ই পরিবর্তনশীল হয়, যদি উভয়ে পরিবর্তনশীল হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো, ঠিক আছে। পজ করো, লিখে নাও সবটাই, যে কি বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এই লাইনটাতে বোঝাচ্ছে এটা। আর এই লাইনে কি বোঝাচ্ছে, এই লাইনটা বোঝাচ্ছে যে প্রাথমিক মানে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক যদি দৈর্ঘ্যটা স্থির থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এবার কি করতে পারি, সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে আমাদেরকে কি করতে হবে, ধ্রুবক নিয়ে আসতে হবে। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করবো, L2 মাইনাস L1
এখানে একটা সমানুপাত সমান করলাম, সমানুপাতিক চিহ্নটা তুলে সমানুপাতিক বসালাম, আর এখানে একটা ধ্রুবক ব্যবহার করব। এই ধ্রুবকটা হচ্ছে আলফা, ঠিক আছে, আলফা L1 T2 মাইনাস T1। আলফাটা কি? আলফাটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। আলফাটাকে কি বলে? আলফাটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাটা হচ্ছে আসলে একটা ধ্রুবক, ঠিক আছে। আলফাটা হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। নতুন একটা টার্ম আমরা পেয়েছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? যদি আলফাটা রেখে দিই, বাকিগুলোকে সাইডে একটা সাইড নিয়ে আসি, তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আলফা। তাহলে আলফার এবার সংজ্ঞা যদি দেওয়া হয়, তাহলে আলফা কাকে বলে, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। আলফাটা কি? আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, এই নিচেতে যারা আছে তাদেরকে একক ধরো, অর্থাৎ তাহলে কি দাঁড়াবে দেখো, L1টাকে যদি আমি 1 বলি আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণটাকে যদি 1 বলি, তার মানে কি বোঝাচ্ছে? যদি কোনো একক দৈর্ঘ্যের কোনো একটা দণ্ড, তার উষ্ণতা বৃদ্ধি করা হলো, কতটা উষ্ণতা বৃদ্ধি করা হলো? একক পরিমাণ, এক পরিমাণ। তাহলে কি দাঁড়াবে? আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 দাঁড়াবে, যদি L1টা 1 হয় আর T2 মাইনাস T1টাও যদি 1 হয়, একক হয়। তার মানে কি দাঁড়ালো দেখো, এর সংজ্ঞাটাতে আমাদের তাহলে আলফা ইকুয়ালটা আমরা কি বলতে পারবো? যে একক প্রাথমিক দৈর্ঘ্যের কোনো দণ্ডের একক পরিমাণ যদি উষ্ণতা বৃদ্ধি হয়, তাহলে সেই দণ্ডের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, L2 মাইনাস L1টা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। এই যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাই হবে ওই দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে এরকম আমাদেরকে বলতে হবে, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে ওই দণ্ডের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাকে ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, কি এক হলো, নিচেটা বড় এক করে দিয়েছে, একক ধরে নিয়েছে, মানে প্রাথমিক দৈর্ঘ্য সেটা হচ্ছে একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে ওই দণ্ডের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাকে ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। প্রাথমিক দৈর্ঘ্যটা হবে একক আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা হবে একক। তাহলে এইগুলো যদি এক হয়ে যায়, তাহলে আলফা এগুলো কি করে থাকছে? L2 মাইনাস L1, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1টা কি? দৈর্ঘ্য বৃদ্ধি, সেটাই হচ্ছে আলফা। তাহলে আলফার সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আলফার সংজ্ঞা পেয়ে গেছে। এবার আলফার এককটা কি হবে দেখো তো, বেশ এতটা লিখে নাও, পজ করো, লিখে নাও, ঠিক আছে। বেশ এবার দেখো এককটাকে এবার আমরা দেখবো। তাহলে এককটা আমরা বের করবো কোত্থেকে? এই জায়গা থেকে বেরিয়ে যাবে, দেখো এখান থেকে বের হবে এককটা। কী করে বেরোবে দেখো, ওপরে কি আছে? L2 মাইনাস L1 মানে কি? দৈর্ঘ্যের একক। তাহলে মাত্রা হিসাবে যদি বলি, তাহলে L, দৈর্ঘ্যের মাত্রা L। নিচে দেখো L1 মানে এর মাত্রা হচ্ছে L। আর নিচে দিকে আছে উষ্ণতা বৃদ্ধিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে প্রকাশ করা হয়। তো এটা থিটা। তাহলে L আর L এখানে কেটে যাচ্ছে, এই L আর L কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে? 1/θ থাকছে। থিটা মানে থিটা টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা কোনো বই থিটাও থাকে, কোনো বই কেও থাকে, কেও বলে। তাহলে আলফার মাত্রা হচ্ছে এটা কি? আলফার মাত্রা। আচ্ছা এককটা কি হবে? তাহলে এখান থেকে এককটা বলে দিতে পারবে। আলফার একক কি হবে? এর একক হচ্ছে থিটা টু দি পাওয়ার -1, মানে কি? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে কি হবে? কেলভিন টু দি পাওয়ার -1, ঠিক আছে। ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 অথবা কেলভিন টু দি পাওয়ার -1।
ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর এটা হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি কি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, আর এটা হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বিভিন্ন রকম ভ্যালু হয়, যেমন ধরো একটা মান দিয়েছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 24 × 10⁻⁶। একটা বলেছে এক্সাম্পল, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এর মানে কি বোঝাচ্ছে? অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে এটা। আচ্ছা, এটাকে আগে বলো এটা কোন পদ্ধতিতে বলা আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বলা আছে সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, সিজিএস পদ্ধতি মানে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের আলফার সংজ্ঞাতে দেখো কি দেওয়া ছিল, আলফার সংজ্ঞাতে দেওয়া ছিল কি, উপরে ছিল কি L2 - L1 দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে ছিল L1, আর এখানে ছিল T2 - T1, এই জিনিসগুলো ছিল। তাহলে এবার দেখো এটা সিজিএস পদ্ধতিতে, এটাকে আমার সেন্টিমিটার বলতে হবে, এটাকে সেন্টিমিটার বলতে হবে, এটাকেও ডিগ্রি সেন্টিগ্রেড বলতে হবে। তার মানে আমি এবার কি বলবো, আমি বলবো L1 মানে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের অ্যালুমিনিয়াম দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওই দণ্ডের 24 × 10⁻⁶ সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ঠিক আছে। এর মানে হচ্ছে এটা অ্যালুমিনিয়ামের কোনো একটা দণ্ড, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি বোঝাচ্ছে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো অ্যালুমিনিয়াম দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়, তাহলে ওই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হবে কতটা, 24 × 10⁻⁶ সেন্টিমিটার। অথবা এর ভ্যালুটা এরকমও লিখতে পারো তুমি, 10⁻⁶ মানে 6 বার এগিয়ে আসবে, 1 2 3 4 5 6, 2 3 4 5 6, মানে এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ঠিক আছে। এই ভ্যালুটার মানে হচ্ছে এতটা, মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের দণ্ডের যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে সেই দণ্ডটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে এত সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে, পজ করবে, লিখে নেবে। আচ্ছা, আমরা এবার ইকুয়েশনটাকে আবার দেখি। আমাদের ইকুয়েশন দেখো আমরা কি পেলাম, আলফা ইকুয়াল টু আলফা সমান পেয়েছি L2 - L1 বাই L1 × T2 - T1, তাই তো। এবার এই যে T2 - T1টা আসলে কি, উষ্ণতার পরিবর্তন, তাই তো। এটাকে আমি যদি T ধরি, তাহলে আমি ইকুয়েশনটা আমি লিখতে পারি এরকম হবে, আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 × T, মানে T লিখলাম আর কি, এটার ভ্যালুটাকে T ধরলাম। আচ্ছা, এবার দেখি এটার কোণাগুলো যদি গুণ করি, তাহলে কি লিখতে পারি, L1 আলফা T ইকুয়াল টু L2 - L1 এরকম আসবে। বা L1টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে L1 + L1 আলফা T ইকুয়াল টু L2, বা L1 যদি কমন নিই, তাহলে 1 + আলফা T ইকুয়াল টু L2। তার মানে ইকুয়েশনটা আমার কি দাঁড়ালো, ইকুয়াল টু L2 তো। তার মানে L2 ইকুয়াল টু আমার ইকুয়েশন হলো L1 × 1 + আলফা T, তাই তো। তাহলে L2 ভ্যালুটা দেখো, L1 এর ভ্যালু যদি আমার দেওয়া থাকে, আর আলফার ভ্যালু আর T এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে L2 কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এটার একটা ইকুয়েশন কোথেকে এসছে, এই ফর্ম থেকে এসছে। এই ফর্মটাকে তোমাকে জেনে রাখতে হবে, এই ফর্ম থেকে তুমি এটাকেও ডিরাইভ করতে পারবে, ঠিক আছে। এটাও একটা ফর্ম, আবার এটাও একটা ফর্ম। কি করেছি এখানে, এই যেভাবে নিয়ে এসেছি, শুধু T2 - T1টাকে T ধরে নিয়েছি, তারপর কোনাগুনি গুণ করেছি, উপরে উঠে গেছে, এটা এদিকে করেছিল, তারপর L1টাকে এদিকে নিয়ে এসেছি, তারপর এখানে L1টা কমন নিয়েছি, এটা করেছে L2 = এটা, L2 = এটা, তারপরে L2 = হচ্ছে L1 × 1 + আলফা T, ঠিক আছে।
আমরা এভাবে লিখতে পারি ইকুয়েশনটাকে। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, পুরো জিনিসটা এতক্ষণ যা বললাম সবটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো একই রকমভাবে কোনো একটা পাথ, ধরো কোনো একটা পাথ নেওয়া হয়েছে, যে পাথটার একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফলটার তারও উষ্ণতা ধরো বৃদ্ধি করা হলো একই পরিমাণ, তার উষ্ণতা বৃদ্ধি করলে সেই পাথটার ক্ষেত্রফলটাও কী হবে, তারও ক্ষেত্রফল বাড়বে। ধরো প্রথমে একটা পাথ নেওয়া হয়েছে, যে পাথটার ক্ষেত্রফল দেওয়া আছে S1, ঠিক আছে, S1 করা আছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার কী করা হয়েছে, এই পাথটাকে তাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়া হলে কী হবে, এই পাথটার ক্ষেত্রফলটা বাড়বে, ক্ষেত্রফল বেড়েছে, ধরো তখন উষ্ণতা হয়েছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এই ক্ষেত্রফলটা কী হয়েছে, কিছুটা পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, এই যে ক্ষেত্রফলটা পরে যে ক্ষেত্রফলটা হলো সেটাকে বলছি আমি S2, কোন উষ্ণতায়, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে ক্ষেত্রফল এখানে বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে S2 মাইনাস S1, আর উষ্ণতার বৃদ্ধি কতটা হয়েছে, উষ্ণতার বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এক্ষেত্রে S2 মাইনাস S1, আর উষ্ণতার বৃদ্ধি হলো এটা। তাহলে এই যে ক্ষেত্রফলের বৃদ্ধি বা ক্ষেত্রফল প্রসারণ S2 মাইনাস S1, সেটা কি হবে, সেটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। ঠিক একই রকম আগেরটার মতো, যেমন প্রাথমিক ক্ষেত্রফল যদি কম থাকে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা কম হবে, প্রাথমিক ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফলের প্রসারণটা বেশি হবে। অর্থাৎ ছোট ক্ষেত্রফল মানে কোনো একটা ছোট পাথ, মানে ক্ষেত্রফল বিশিষ্ট পাথকে নিয়েছি, যে তার উপরে যদি আমরা মানে এই এক্সপেরিমেন্টটা করি, মানে উষ্ণতা বাড়াই, তাহলে তার যে ক্ষেত্রফল প্রসারণ হবে, একটা বড় পাথ নিয়ে তার ক্ষেত্রে যদি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করে, সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল প্রসারণটা বেশি হবে। তাহলে একই রকমভাবে S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু S1, আবার একটা হচ্ছে S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু উষ্ণতার পরিবর্তনের সঙ্গেও সেটা সমানুপাতিক, ক্ষেত্রফলের প্রসারণটা একই রকম আগের মতন। তাহলে আমরা একই রকমভাবে যেমন ছিল এখানে, এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনটা একই থাকবে, এক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রফলটাও একই থাকবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা সেই একই রকমভাবে লিখতে পারি S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু S1 ইন্টু T2 মাইনাস T1। এবার এই সমানুপাতিক চিহ্নটা এবার আমাদেরকে তুলে দিতে হবে। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তাহলে সমান বসাতে হবে, আর একটা আমাদেরকে ধ্রুবক নিয়ে আসতে হবে। এক্ষেত্রে যে ধ্রুবকটা ব্যবহার করবো সেটাকে আমরা বলবো বিটা, যেটাকে বিটা হচ্ছে একটা কি, বিটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটার নাম হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এই ধ্রুবকটাকে বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, বিটাটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। একই রকম ভাবে পজ করো, লিখে নাও সবটাই, ঠিক আছে। এবার দেখো একই রকমভাবে এবার এই বিটার যে ইকুয়েশনটা, বিটার যদি আমরা ইকুয়েশনটা বানাতে চাই তাহলে কি আসবে, বিটা ইকুয়াল টু, বিটা সমান কি আসবে দেখো, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1 আসবে। ঠিক আছে, ঠিক আগের মতনই, যেমন আলফা ইকুয়াল টু আমাদের কি এসেছিল, আলফা ইকুয়াল টু এসেছিল আমাদের L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এসেছিল আলফার ফর্মুলাতে। এবার থেকে বিটার ফর্মুলাতে এটা এলো, একই রকম সব জিনিসটা প্রায় একই রকম। তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে বিটার যে মাত্রা বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের যে মাত্রা, সেই মাত্রাটা দেখবে একই রকম আসবে। উপরে এটা ক্ষেত্রফলের মাত্রা, নিচে বাইরে ক্ষেত্রফলের মাত্রা, তাহলে এখানে তাদের মাত্রাটা কি আসবে, থিটা টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা। আর একক কি হবে, যদি মাত্রা এটা হয় তাহলে একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে হবে কেলভিন টু দি পাওয়ার -1, এসআই পদ্ধতি। তাহলে এটা হলো একক, এটা হলো মাত্রা। আর এর সংজ্ঞা যদি চাই বিটার সংজ্ঞা ঠিক একই রকম হবে, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা দিয়েছে সেই একই রকম ভাবে। একক ক্ষেত্রফল কোনো একটা পাতের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে, আর তার যদি একক ক্ষেত্রফল মানে প্রাথমিক ক্ষেত্রফলটা একক, S1টা 1, মানে এখানে আমরা কি করবো, S1টা একক নেবো আর T2 মাইনাস T1টাকে 1 নেবো। অর্থাৎ প্রাথমিক একক ক্ষেত্রফলের কোনো একটা পাত, তার যদি একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তার যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে, যে ক্ষেত্রফল বৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে আমরা বিটা এগুলো কি পাবো, S2 মাইনাস S1। ঠিক আছে, এটা আমাদের আসবে। অর্থাৎ একক ক্ষেত্রফলের কোনো পাতের একক পরিমাণ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সেই পাতের যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হবে সেটাই হবে ওই পাতটার ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, মানে এটা হচ্ছে তার মানে কি বলবো, একক ক্ষেত্রফলের কোনো পাতের একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে সেই পাতের যে পরিমাণ
ক্ষেত্রফল বৃদ্ধি হবে, S2 মাইনাস S1 মানে ক্ষেত্রফল বৃদ্ধি, যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হবে সেটাই হচ্ছে ওই পাটের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা বানিয়ে নেবো, আরেকটা ইকুয়েশন আমরা বানাতে পারি, যেমন এর ক্ষেত্রে যেরকম বানিয়েছিলাম। দেখো, এখান থেকে যদি আমরা T2 মাইনাস T1টাকে T ধরি, মানে বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1, এটাকে T বললাম, অর্থাৎ T2 মাইনাস T1টাকে T ধরলাম। ঠিক আছে, এটাকে T ধরি, যদি T2 মাইনাস T1টাকে T ধরি, তাহলে এদিকে কোনাগুনি গুণ করো, তাহলে কি আসবে দেখো, এদিকে আসবে S1 বিটা T ইকুয়াল টু হচ্ছে S2 মাইনাস S1, বা S1টাকে এদিকে নিয়ে আসো, বা S2 ইকুয়াল টু রেখে দাও, S2 ইকুয়াল টু কি পাবে দেখো, S1 এদিকে রেখে দাও 1 প্লাস বিটা T। এটা একটা ফর্মুলা আমাদের আসবে। এক্ষেত্রে লেন্থ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, ইন্টু কি পেয়েছিলাম, 1 ইন্টু 1 প্লাস আর, এটা আমরা পেয়েছিলাম। এখানে দেখো একই রকম ভাবে S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা T, এখানে কিন্তু বিটা T এসছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যা ফর্মুলা। পজ করো, লিখে নাও সবটাই। আচ্ছা, এরপর দেখো আমরা আয়তন প্রসারণের ক্ষেত্রে আসবো। আয়তন প্রসারণ, তো আয়তন প্রসারণ জিনিসটা কি না, এই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট আয়তনের একটা বস্তু নেওয়া হয়েছে, কোনো একটা ধাতব বস্তু, ধাতব হতে পারে, কঠিনের ক্ষেত্রে হতে পারে, গ্যাসের ক্ষেত্রেও হতে পারে। তো আমরা কঠিনের ক্ষেত্রে এটা এক্সপেরিমেন্ট এখন করবো, গ্যাসের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে পরে আমরা দেবো। কঠিন, এটা কঠিন একটা নির্দিষ্ট আয়তনের একটা বস্তু, তার প্রাথমিক আয়তন হচ্ছে V1, এটা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। যখন উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তখন সেই বস্তুটার আয়তন ছিল ধরো V1। এবার এই বস্তুটার উষ্ণতা বৃদ্ধি করা হবে, উষ্ণতা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হবে। তারপরে কি হবে, এই যে আয়তনটা আছে সেই আয়তনটা কিছু পরিমাণে বৃদ্ধি হবে, বৃদ্ধি হয়ে হলো কত V2। তাহলে আয়তন বৃদ্ধি কতটা হলো, তাহলে আয়তন বৃদ্ধি হলো V2 মাইনাস V1, এটা হচ্ছে আয়তন বৃদ্ধি। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি কতটা, উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি হলো T2 মাইনাস T1। ঠিক আছে, এটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি। প্রথম আয়তন ছিল কত V1, পরে আয়তন হচ্ছে V2। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো V2 মাইনাস V1, আর উষ্ণতার বৃদ্ধি কত ছিল, কত হলো, প্রথমে ছিল T1, পরে হয়েছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতার বৃদ্ধি হলো T2 মাইনাস T1। তাহলে এবার দেখো, এই যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয়েছে V2 মাইনাস V1, আয়তন বৃদ্ধিটা সমানুপাতিক হবে কিন্তু প্রাথমিক আয়তনের সঙ্গে, প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রাথমিক আয়তন যদি কম হয় তাহলে আয়তন বৃদ্ধিও কম হবে, আর প্রাথমিক আয়তন যদি বেশি হয় তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণটা বেশি হবে, যদি উষ্ণতার পরিবর্তন না হয়ে থাকে একই উষ্ণতায়। ঠিক আছে, একই রকম হবে, তাহলে এখানে কন্ডিশনটা থাকবে এখানে দেখো। আচ্ছা, আর কি বলেছে, আর এই আয়তন বৃদ্ধির পরিমাণটা উষ্ণতার যে পরিবর্তন তার সঙ্গে কিন্তু সমানুপাতিক, যদি আয়তনটা স্থির থাকে। তাহলে দেখো একই রকম ভাবে আগের মধ্যে যা হয়েছে সব একই রকম জিনিস আসছে। তাহলে এখানে এটা আয়তন বৃদ্ধির পরিমাণটা প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতিক, আবার আয়তন বৃদ্ধি হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে এই দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে কি পাবো, V2 মাইনাস V1 সমানুপাতিক V1 ইন্টু T2 মাইনাস T1। দুটোকে একত্রিত করলে, মানে দুটো যদি ভেরিয়েবল পরিবর্তনশীল হয়ে থাকে, মানে V1টা পরিবর্তনশীল, এটাও যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তনশীল হতে হয়, তাহলে আমরা ভেদের সূত্র অনুসারে এটাকে লিখতে পারি। এবার দেখো সমানুপাতিক চিহ্ন এসছে, এবার সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিই তাহলে কি থাকবে, V2 মাইনাস V1 সমান, এখানে একটা ধ্রুবক ব্যবহার করা হয়, যে ধ্রুবকটা হচ্ছে গামা, গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তো এই গামাটা কি, গামাটা হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই ধ্রুবকটার নাম হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, গামাটাকে বলা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে গামাটাকে আমরা এবার একই রকম ভাবে প্রকাশ করি। গামাটার সংজ্ঞা যদি চায়, গামাটা কি, তাহলে সেগুলো সংজ্ঞাগুলো তোমাদেরকে তখন দিতে হবে। তা গামা ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, গামা ইকুয়াল টু লিখতে পারবো V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, আচ্ছা গামা ইকুয়াল টু হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু এটা। আচ্ছা, তাহলে দেখো এবার যদি মাত্রায় বের করতে চাই
তাহলে মাত্রার ক্ষেত্রে দেখো উপরে দেখো আয়তনের মাত্রা, নিচে দেখো একটা আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা কেটে যাচ্ছে, তাহলে করে থাকছে কি থিটা করে দেবে 1/θ করে থাকছে, মানে কি বলবো থিটা টু দি পাওয়ার -1, তাহলে মাত্রা এটা। আচ্ছা আবার যদি একক বলা হয় তাহলে এককটা দেখো কি আসবে, থিটা টু দি পাওয়ার -1 যদি মাত্রা হয়, আর এটা যদি মাত্রা হয় তাহলে মানে একক হবে সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, আর এসআই পদ্ধতিতে কেলভিন টু দি পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে সিজিএস আর এটা হচ্ছে এসআই। ঠিক আছে, তাহলে এর একক পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই ইকুয়েশনটা আমরা একই রকম ভাবে একটা ইকুয়েশনের জন্য আমরা বানাতে পারি যে টি টু মাইনাস টি ওয়ানটাকে টি যদি ধরি, গামা ইকুয়াল টু হচ্ছে টি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি, মানে এই ভ্যালুটাকে টি টু মাইনাস টি ওয়ানটাকে আমরা টি ধরলাম। ঠিক আছে, এটাকে টি যদি ধরি তাহলে এখানে টি বসালাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখো গামা ভি ওয়ান টি ইকুয়াল টু হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, আর এটাকে ভি ওয়ানটা এদিকে নিয়ে আসি, তাহলে রেজাল্ট আসবে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান কমন নিলে 1 প্লাস গামা টি, তাহলে আমাদের ভি টু ইকুয়াল টু ইকুয়েশন আমাদের এটা। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যে ফর্মটা আমাদের পাচ্ছি। তাহলে এবার তুলনামূলকভাবে যদি তিনটে জিনিসকে দেখি আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, তিনটে জিনিসকে যদি আমরা দেখি তাহলে দেখো আমরা ফর্মুলা কি কি পাচ্ছি। এবার দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আলফার ফর্মুলা আমরা কি পেয়েছি, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1 পেয়েছি, বিটা ইকুয়াল টু পেয়েছি আমরা S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা গামার ক্ষেত্রে গামা পেয়েছি V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা আলফা বিটা গামার ফর্মুলা আমরা পেলাম। আর এখান থেকে লাস্ট আর একটা করে ইকুয়েশন আমরা পেলাম কি L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এখান থেকে দেখো S2 ইকুয়াল টু পেয়েছি আমরা S1 ইন্টু 1 প্লাস বিটা টি। আর এখানে আমরা কি বললাম S3 ইকুয়াল টু S2 এটা V2 ইকুয়াল টু হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা টি। এই হচ্ছে আমাদের ফর্মুলা সেট। ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, চূড়ান্ত দৈর্ঘ্য L2, মানে পরে যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে L2, পরে যে আয়তন হবে সেটা হচ্ছে এটা, পরে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে S2। ঠিক আছে, এটা পজ করে নাও, সব করে লিখে নাও। ঠিক আছে।